অস্তিত্ব সংকট এবং তা রক্ষা করতে কি করলেন মমতা? গেলেন সোনিয়া গান্ধীর কাছে। দিল্লিতে সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক, তৃণমূলের ভাঙন নিয়ে দীর্ঘ আলোচনা। বিজেপিকে ঠেকাতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে, সোনিয়া গান্ধী এই কথা বলেছেন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে তৃণমূল। সোনিয়া গান্ধী এমন প্রস্তাব দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রস্তাব সোনিয়া গান্ধীর। যে সময় আমরা দেখলাম বিধানসভায় ভাঙন, লোকসভায় ভাঙন, পরিষদীয় দল, সংসদীয় দল সব ভেঙে খান খান, সেই সময় সোনিয়া মমতার এই সাক্ষাৎ এবং সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারে টিএমসি। কেন এই পরিস্থিতি তৈরি হলো? কেন সোনিয়া গান্ধীর কাছে অস্তিত্ব রক্ষার্থে যেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে? নেটওয়ার্ক 18 এর সিনিয়র এডিটর পল্লবী রয়েছেন আমাদের সঙ্গে। পল্লবী, পল্লবী, am I audible? আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যদি আপনার প্রশ্ন বুঝতে পারলাম, আমার 3 ঘন্টা নাগাদ মিটিংটা চললো। ওই মিটিং এ 10 জনপথে হচ্ছিল, যেখানে সোনিয়া গান্ধী থাকেন, সোনিয়া গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো কলকাতা চলে গেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো এখানে আছে। আমার যে সোর্সেসরা বলছে ওখানটায় অনেকক্ষণ ধরে এই কথা নিয়ে আলোচনা হলো যে কেন তৃণমূল কংগ্রেস ভাঙছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালো আর সোনিয়া গান্ধীও বললো কি যখন আমি রাজনীতিতে প্রথমবার এসেছিলাম তখন আমার পলিটিক্যাল পার্টির এই অবস্থা ছিল, কংগ্রেস পার্টিকে অনেক লোকরা ভাঙার চেষ্টা করছিল, কিন্তু আমি লড়লাম আর আমি আজকে এই মুহূর্তে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল পার্টি। তো উনি মমতা ব্যানার্জিকেও বোঝালেন কি আমাদের সবাইদের একসাথে কাজ করতে হবে আর আমাদের তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মাঝখানটায় যত ঝগড়া ছিল সেই ঝগড়াটাকে আমাদের ভুলে যেতে হবে। এখন অব্দি মার্জার এর কোনো কথা বলা হয়নি, কেন এই ডিসিশনটা এখন কংগ্রেস টপ লিডারশিপ পরে নেবে। কেন এই ডিসিশনটা কিন্তু কংগ্রেসের জন্য অত ভালো না। কেন কংগ্রেসের চিন্তা হচ্ছে যে ওদের যে পার্টি ওয়ার্কার আছে, যে কাডার আছে, ওরা অনেকটা ওদের বক্তব্য হচ্ছে যে আমরা যখন প্রথমবার তৃণমূল কংগ্রেসের সরকার বানানো হলো পশ্চিমবঙ্গে, আর যতই কংগ্রেস ওয়ার্কার্স ছিল ওদের উপরে অ্যাটাক হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাকটা নিজে লিড করতো। তো এখন যদি আমরা যাই তৃণমূল কংগ্রেসকে নিজে নিয়ে আর আমরা তৃণমূল কংগ্রেসের পাশে যাই, তাহলে এর মানে এটাই হলো যে আমাদের ওয়ার্কারকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। ওইদিকে যদি আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলেন, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমরা লড়ছি কি এই পার্টিটা না ভাঙুক, যারা লয়াল আছে ওরা থাকবে। আর আমি যদি এখন মার্জারের কথা বলি, আমাদের যে পার্টি ওয়ার্কারদের কাডার আছে ওরা কি ভাববে, ওরা কি আমাদের সাথে থাকতে চাইবে? এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ। তৃণমূল এবার কি করবে এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বলেছেন একবার শুনুন। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে আপনি দেখছেন কিরকম ভাঙাভাঙি হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে কি আপনার মনে হয় যে কংগ্রেস পার্টির জন্য বেস্ট চান্স? কেন ওই মার্জার ফার্জার করতে গেলে কংগ্রেসেরই লোকসান হবে। বেটার চান্সের কথা বলছি না, আমার বক্তব্য হচ্ছে নির্বাচনের পর যখন একটা সরকার চলে গেল, টিএমসি সরকার, যাদের বিরুদ্ধে মানুষের যেমন অভিযোগ ছিল আমাদের অভিযোগ ছিল, এবং আমাদের লড়াইটা করতে হয়েছিল টিএমসির বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে। কিন্তু আমরা মূলত মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর আমরা যেহেতু তাদের সরকার, সেই সরকারের অত্যাচারের শিকার হয়েছিলাম আমরা বেঙ্গলে। স্বাভাবিকভাবেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির কর্মীদের মধ্যে চরম এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ, আক্রোশ, ক্রোধ সব ছিল এবং আজও আছে। এবার পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন হয়েছে, নতুন যে সরকার এসে আগামীতে তাদের হয়তো আক্রমণের শিকার হব আমরা। কিন্তু এই মুহূর্তে আজকের দিন পর্যন্ত যদি বাংলায় আমরা দেখি, তাহলে বিরাট সংখ্যক মানুষ, বিরাট সংখ্যক কংগ্রেসের ওয়ার্কার, তারা মনে করে মমতা ব্যানার্জির জন্যে, তৃণমূলের হারমাত বাহিনীর জন্য, তৃণমূলের অত্যাচার এবং দুর্নীতির জন্য বাংলায় মানুষ যেমন তৃণমূলের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছে, কংগ্রেস কর্মীদেরও ক্রোধ যথেষ্ট আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোথায় মার্জার হবে, কোথায় অ্যাকুইজিশন হবে, এসব নিয়ে না আমি জানি না ওয়ার্কাররা জানে। তো স্বাভাবিক বাংলার কংগ্রেস যারা কর্মী তারা কিন্তু ব্যাপারটা বুঝতে আছে, তার ধন্দে, যাকে বলে ধন্দে আছে, কনফিউশনে আছে। বাকি আমার পার্টি যখন ব্যাপারটাকে পরিষ্কার করবে তখন আমরা জানতে পারবো, তার আগে তো কিছু বলতে পারি না। কংগ্রেস নেতৃত্ব কি মনে করছে, বিশেষ করে বেঙ্গল কংগ্রেস? অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা, রাজনীতিতে সবই সম্ভব মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আর তৃণমূলকে নর্দমার জলের সঙ্গে তুলনা করে ফেললেন আব্দুল মান্নান।
देखिए, पॉलिटिक्स है आर्ट ऑफ पॉसिबिलिटीज, संभावनामय शिल्प है। तो कल कुछ भी हो सकता है। बीजेपी का विरोध में लड़ने का एकदम ताकत लेके, मन बना के, विदाउट कॉम्प्रोमाइज हम लोग चाहता है राहुल गांधी ओनली द वॉइस फॉर द डाउन ट्रोडन पीपल, फॉर द सफरर पीपल, उनको ही प्रधानमंत्री होना चाहिए। और ये बात को जो लोग मान लेगा उसके लिए हमारा डोर इज ओपन। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নদী, নর্দমার জল গঙ্গায় পড়ে গঙ্গার পবিত্র জলকে নষ্ট করে দিয়েছিল। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। তৃণমূলের এখনো যারা আছে তারা তো সেই নর্দমার পরিত্যক্ত জল ছাড়া আর কিছু নাই। ওগুলো নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? যে অস্তিত্ব সংকটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে অস্তিত্ব রক্ষায় সোনিয়ার কাছে মমতা খোঁচা দিতে ছাড়ছেন না তাপস রায়। যখন যেটা প্রয়োজন পড়ে, এখন বিপদে রয়েছে, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব তো জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। যদি দুবারই রিউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। আমরাই তৃণমূল, আমরা কারো সঙ্গে মিশছি না, মন্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না। এ তো আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস, সংখ্যাটা 64 পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে আমরাই তো তৃণমূল। কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না। তৃণমূলের এই ফাটল আরো চওড়া হচ্ছে। এবার বিদ্রোহী শিবিরে আরো দুজনের নাম উঠে আসছে। একজন শত্রুঘ্ন সিনহা, আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিউজ 18 বাংলায় বেসুরোদের এক্সক্লুসিভ তালিকা রয়েছে। শত্রুঘ্ন সিনহা রয়েছেন এই তালিকায়, আর কে রয়েছেন এবং তাদের এই বেসুরো হওয়ার রিজন কি জানবো। সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে নিউজরুম থেকে। কমলিকা, দেখো, আমাদের কাছে সেই এক্সক্লুসিভ যে তালিকা আছে, সেই এক্সক্লুসিভ তালিকা আমাদের কাছে এসে পৌঁছেছে এবং এর থেকে সবচেয়ে এই বিষয় এই কোটা তালিকার মধ্যে সবচেয়ে যে নাম সবচেয়ে বেশি আশ্চর্য, সবাই আশ্চর্য হয়ে যাবে যে নামে, সেই নামটা তুমি এক্ষুনি বললেন, সেই নামটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা। এবং তিনি এখানে এসেছিলেন, তিনি আসানসোল থেকে জয়ী হয়েছেন, 2 লাখের কাছাকাছি ভোটে তিনি জয়ী হয়েছিলেন। সেই শত্রুঘ্ন সিনহা এখন এই বেসুরোদের মধ্যে, অর্থাৎ বেসুরোদের কার যে তাল কেটেছে সেটা বলা এখন খুব কঠিন, কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যে কয়েকজন রয়েছে তার যে পুরো তাল কেটে গেছে সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং এই লিস্টে যে নামগুলো রয়েছে, যে এক্সক্লুসিভ লিস্ট আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে এই নতুন নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা। এবং যেটা জানা যাচ্ছে যে শত্রুঘ্ন সিনহাও এই যে নতুন যে ব্লক, এই নতুন ব্লকের মধ্যে তিনিও এসে উপস্থিত হয়েছেন। এবং আরও যে নামগুলো রয়েছে, অবশ্যই খলিলুর রহমান রয়েছেন জঙ্গিপুর থেকে, বহরমপুর থেকে রয়েছেন ইউসুফ পাঠান, ব্যারাকপুর থেকে রয়েছেন পার্থ ভৌমিক, বারাসত থেকে কাকলি ঘোষ দস্তিদার, তিনি শুরু করেছিলেন এবং তিনি দলনেত্রী হবেন। মথুরাপুর থেকে বাপি হালদার, দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি মালা রয়ের নামও এর মধ্যে আছে। তিনি দিল্লিতে, এটা আমরা জানি, এবং তার নামও রয়েছেন। মালা রয় একজন অত্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো সাথী, সেই মালা রয় তিনিও দিল্লিতে আছেন এমনটাই জানা যাচ্ছে। এবং এই লিস্টে তার নাম দেখেও বেশ অবাক হয়েছি। আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি রয়েছেন ঝাড়গ্রাম থেকে কালীপদ সোরেন, তিনি তো দিল্লিতে রয়েছেন, তিনি ফোনে কথাই বলছেন। জুন মালিয়াকে দেখাই গেছে যে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে গেছেন এবং
তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। সেদিনকেও তাকে দেখা গেছিল শতাব্দী রায়ের বাড়ির মিটিংয়ে। শতাব্দী রায় নিজে তিনি আজকে আমাদের সঙ্গে কথা বলেছেন, নিউজ 18 বাংলার সঙ্গে তিনি এক্সক্লুসিভলি কথা বলেছেন। বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, তাকেও ছবিতে দেখা গেছে। বর্ধমান পূর্ব শর্মিলা সরকার, তিনি ফোনে জানিয়েছেন 2-3 দিন আগেই। কিন্তু আসানসোলের শত্রুঘ্ন সিনহা কিন্তু সত্যি এমন একটা নাম যেটা নতুন সংযোজন এবং যেটা অবাক করে দেওয়ার মতো। বোলপুর থেকে অসিত মাল, তাকেও ছবিতে দেখা গেছে। শতাব্দী রায় বীরভূম থেকে বলেইছি, এবং রচনা ব্যানার্জিও এই দিকেই যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। তবে সব থেকে বড় চমক অবশ্যই শত্রুঘ্ন সিনহা, কারণ কেউ ভাবতে পারেনি যে শত্রুঘ্ন সিনহা তিনি এই যারা বিদ্রোহী বা যাদের এখন বলা যেতে পারে এরাই সুরে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লয়ালিস্ট যারা, তাদের তাল এবং সুর দুটোই কেটে গেছে, এবং এই যাদেরকে বেসুরো বলা হচ্ছে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যথেষ্ট চিন্তার বিষয়। অনেক ধন্যবাদ। তৃণমূলের ভাঙন কতটা চওড়া হচ্ছে তা আপনারা বুঝতেই পারবেন, কারণ সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, তৃণমূলও ছাড়লেন সুস্মিতা দেব। রাজ্যসভায় তৃণমূল 13 থেকে 11 চলে এলো। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক সুস্মিতার, অসমের মুখ্যমন্ত্রী হিমন্তের সঙ্গে বৈঠক করেন সুস্মিতা দেব। আমি আমার ব্যক্তিগত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, সেটার জন্য আমি সর্বভাবে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি, এবং যে রাজ্যসভার সিটটা আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, আমি মনে করি যে পার্টি ছাড়ার পরে সেই সিটে বসাটা ঠিক হবে না। স্বাধীনভাবে কেউ কাজ করতে পারছিলেন না, সবটাই চাপিয়ে দেওয়া হতো, মন্তব্য তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার। কেউ মুক্ত বাতাসে তো কাজ করতে পারতো না, সবই তো চাপিয়ে দেওয়া হতো। রাজ্যসভার যারা সাংসদ তারাও কি স্বাধীন চিত্তে কাজ করতে পারতো না তো। এমত অবস্থাতে তারা হয়তো কোথাও মনে করেছে যে যদি কাজই না করতে পারি আর এই পদে থেকে লাভ কি, তাই জন্যই হয়তো এইরকমভাবে ইস্তফা দিয়ে যাচ্ছেন। আর এবার স্ক্রিনে যাকে দেখছেন মানে সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ছায়া সঙ্গী হয়ে ঘুরতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ডাবলও কেউ বলে থাকেন সায়নী ঘোষকে। এবার এই সায়নী ঘোষও কি বেসুরো? রিজু দত্তর এক্সপোজড ঘিরে জল্পনার তুঙ্গে। মমতা অভিষেক ঘনিষ্ঠ সায়নী ঘোষ, যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী। ভরাডুবির পর তৃণমূলে একাধিক পদত্যাগ দেখছে রাজ্যবাসী। ভরাডুবির পরেও পদ ছাড়েননি সায়নী। সূত্রের খবর, গতকালই বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এই সায়নী ঘোষ। সাংসদ শতাব্দী রায় তিনি শুধু বেসুরোই হননি, তিনি এমন কিছু কথা বললেন আজ যেখানে তিনি বলছেন অন্ধের মতো অভিষেকের উপর নির্ভর করেছেন মমতা, এতেই দল ডুবেছে। তো শতাব্দী, Mamata Banerjee also depends on Abhishek. It's a wrong, totally depends on Abhishek. It's a wrong decision. She's a very powerful politician. She knows everything, but she's done wrong things. Maybe it's a Dhritarashtra. লোকসভায় তৃণমূলের বেসুরোদের একটা আলাদা ব্লক, দল ও প্রতীক হারানো কি তাহলে সময়ের অপেক্ষা? লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি। আমরা দেখেছিলাম যে গত সোমবার এনডিএ শরিক হতে চেয়ে গত সোমবার লোকসভা স্পিকারকে চিঠি দিয়েছিলেন বেসুরোরা। দিল্লিতে দফায় দফায় বৈঠকও হয়েছে, এবং লোকসভার তৃণমূলের বেসুরোদের আলাদা ব্লক নিয়ে কি তাহলে আজ জারি হতে পারে বিজ্ঞপ্তি? চলুন এ নিয়ে আরো জানবো
আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি। আবির, আজকে কি তাহলে বিজ্ঞপ্তি জারি হতে পারে? কি কি হতে পারে? দেখো, লোকসভা স্পিকারের আজকে ফেরার কথা রয়েছে এবং তিনি সংসদে যাবেন, এবং সূত্রের খবর যে চিঠি তাদের কাছে জমা পড়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে এই নতুন ব্লক ঘোষণা হতে চলেছে। আজকেই হয়তো বিজ্ঞপ্তি দুপুর বা বিকালের মধ্যে লোকসভা সচিবালয়ের তরফ থেকে প্রকাশ করা হতে পারে। আমরা দেখেছি যে গত সোমবার থেকে একদম টান নাটকীয় পরিস্থিতি গোটা দিল্লিতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যেতে একাধিক যারা সাংসদ তারা প্রথমে এক বিজেপি নেতার বাড়িতে তারা বৈঠক করেন। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে তৃণমূল সাংসদ শরাব্দী রায়ের যে বাড়ি, সেই বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন, সেখানেও একাধিক সাংসদ উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন। এবং বিভিন্ন সময় দাঁড়িয়েই যারা লোকসভা তৃণমূল কংগ্রেসের সাংসদরা ছিলেন তারা বলছেন যে তারা কেন আলাদা হয়ে যাচ্ছেন, কেন তাদের আলাদা হতে হচ্ছে এবং কি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন তারা প্রত্যেকে জানিয়েছেন। গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন সাংসদদেরকে করা তাদেরকে সঙ্গে নিয়ে চলার ক্ষেত্রে কাকলি ঘোষ দস্তিদার একটা ভূমিকা পালন করেছিলেন। এরপর একে একে দেখতে পাওয়া যায় যে লোকসভার একাধিক যারা সাংসদ, শতাব্দী রায় রয়েছেন, জুন মালিয়া রয়েছে, দেব রয়েছে, অন্যদিকে হচ্ছে জগদীশ বাসুনিয়া রয়েছে, কালীপদ সোরেন রয়েছে, অরূপ চক্রবর্তী রয়েছে, প্রচুর নাম যারা রয়েছেন যে তারা একসঙ্গে তারা এক ছাতার তলাতে আসেন, তারা একসঙ্গে তারা বৈঠক করেন এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেন যারা আলাদা ব্লক তৈরি করে যান। এখন রাজনৈতিক দিক থেকে দুটো ঘটনা ঘটতে পারে। প্রথমত তারা যেহেতু বলছেন যে এনডিএ শিবিরের দিকে তারা সাহায্য করবেন, সেক্ষেত্রে এনডিএ তাদেরকে কতটা গ্রহণ করবে সেটা হয়তো সময়ের অপেক্ষা। একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে তারা লোকসভার মধ্যে আলাদা, তাদের যে গোষ্ঠী সেই গোষ্ঠী যে আলাদা করে সরে যাচ্ছে, তারা যে একটা আলাদা ব্লক বানিয়ে রাজ্য বিধানসভার মধ্যেই তারা থাকবে সেটা কার্য তাদের কথাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। গতকালকে আমরা জানি যে দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ তাদের তরফ থেকে একাধিক বিষয়ের কথা বলা হচ্ছে এবং তারা বলছে যে আইন অনুযায়ী ব্লক তৈরি করার ক্ষেত্রে এর আগে সংসদের তরফ থেকে বা সুপ্রিম কোর্টের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, আইনত কি প্রক্রিয়া ঘটেছে কথা বলছে। কিন্তু যারা দীর্ঘদিনের পরিষদীয় বা সংসদীয় রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ তাদের একটা কথা, তাদের বক্তব্য যে এই ধরনের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র লোকসভা স্পিকার তিনি গ্রহণ করতে পারেন এবং এই ধরনের গোটা বিষয়ের ক্ষেত্রে লোকসভা স্পিকারের বা রাজ্যের ক্ষেত্রে বিধানসভা স্পিকারের সিদ্ধান্ত একেবারে চূড়ান্ত। ফলে এই অবস্থাতে দাঁড়িয়ে কোনোভাবেই যে ব্লক তৈরি করতে পারা যাবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে যারা একটা সময় একই রাজনৈতিক দলের তরফ থেকে এসেছিলেন, যাদেরকে বলাই হতো সম মনোভাবা সম্পন্ন সাংসদ, তারা বলছেন তারা নির্দিষ্ট কিছু ইস্যুতে তাদের প্রতি যে চাপিয়ে দেওয়া যে বিষয় বা সিদ্ধান্ত তাতে তারা সহমত পোষণ করবেন না। তাদের বক্তব্য হচ্ছে যে নিজেদের সংসদীয় এলাকার ক্ষেত্রে বা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন নীতি প্রণয়ন করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয় বা যে ধরনের সাহায্য করা হয় সেই বিষয়টাকে নিয়ে তারা সহযোগিতা করতে চান এবং সেই কারণেই তাদের আলাদা ব্লকের ক্ষেত্রে যাওয়া। এবং আমাদের কাছে খবর যে এর আগে সোমবার দিনকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যেও আলাদা আলাদা করে সাংসদদের সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতা তিনি কথা বলেছেন বা যাদের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে তাদের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন। ফলে সব মিলিয়ে যে ব্লক যে তৈরি হয়েছে সেই ব্লকের আজকে মান্যতা লোকসভা স্পিকার তিনি এসে পৌঁছানোর পর দেওয়া হতে পারে এবং সেটা হয়ে গেলে যে কতজন সাংসদ, তার কারণ হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, এদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে তৃণমূলের অন্য শিবিরের তরফ থেকে, বারবার ধরে উল্লেখ করা হচ্ছে তাদের হাতে কত সংখ্যা রয়েছে। আজকে যদি ব্লক তৈরি সিদ্ধান্তের কথা ঘোষণা করে দেওয়া সেখানে স্পষ্ট হয়ে যাবে যে সংখ্যা তত্ত্বের দিক থেকে কারা এগিয়ে থাকলেন, কাদের হাতে সর্বাধিক সাংসদ থাকলো এবং সেই সংখ্যার ভিত্তিতে বা এই সংখ্যা তত্ত্বের দিক থেকে তারা ব্লক তৈরি করার গ্রহণযোগ্যতার জায়গাতে তারা পৌঁছে গিয়েছে। হাইকোর্টে গিয়েও লাভ হলো না অভিষেকের জরুরি শুনানির আর্জি খারিজ। বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি নোটিশ, জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন এবং সই জাল কাণ্ডে বিধায়কদের, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরায় সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ করেই তার মামলা ছিল এবং ক্রিমিনাল বেঞ্চে এই মামলা তিনি করেছিলেন। মূল বিষয়টা হচ্ছে তাকে গ্রেপ্তারের মতো কোনো কড়া পদক্ষেপ যাতে সিআইডি না করে সেই প্রোটেকশনটা দিই কলকাতা হাইকোর্টে এই আবেদন। ভ্যাকেশন বেঞ্চে মামলা করলো, আজ রেগুলার বেঞ্চে সেই মামলাটি শুনানির জন্য লিস্টিং অর্থাৎ বিচার্য মামলার তালিকায় জায়গা না পাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে। বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট জানান যে বিচার্য মামলার তালিকা আজকে তালিকাভুক্ত হয়েছে সেখানে নতুন করে জরুরি ভিত্তিতে কোনো মামলা সংযুক্ত করার মতো পরিস্থিতি তার নেই, কারণ মামলার যে আধিক্য রয়েছে এই মুহূর্তে সময় দিতে পারা যাচ্ছে না।
একই সঙ্গে সরকারি আইনজীবী তাদেরও উপস্থিতি আজকে ছিল না যে এই বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে কিছু করা যায়। শুক্রবার দিন, অর্থাৎ আজ নয়, কাল নয়, শুক্রবার দিন সম্ভাবনা হলেও হতে পারে এরকম একটা মৌখিক প্রতিশ্রুতি বিচারপতি কৌশিক চন্দ্র দিয়েছেন। কাজেই শুক্রবার পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সইজাল কাণ্ডে সিআইডির করা যে মামলা, সেই মামলা নোটিশের ভিত্তিতে যদি হাজির না হন, সেক্ষেত্রে কোন রকম রক্ষা কবচ তিনি আজ অর্থাৎ বুধবারও জোগাড় করতে ব্যর্থ হলেন তার আইনজীবীদের মাধ্যমে। ওকে, এবার খুলছে মেসি ফাইলস। কলকাতা হাইকোর্টের স্ক্যানারে অরূপ বিশ্বাসের ভূমিকা, মেসি বিশৃঙ্খলায় নতুন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের। আরো একবার কথা বলবো, অর্ণব রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বর্তমানে যে সমস্ত তদন্ত চলছে রাজ্যের বিভিন্ন থানায়, বিভিন্ন এজেন্সিতে, সেক্ষেত্রে সব থেকে বেশি অভিযুক্তরা যেটা ভয় পাচ্ছেন, যত না গ্রেপ্তারি তার থেকেও বেশি টিম ছোড়ার ওপর বা অন্য কোনো দ্রব্য তাদের উদ্দেশ্যে ছোড়ার ওপর দুটি আবেদনই আজ করা হয়। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য তৎকালীন ক্রীড়ামন্ত্রী হিসেবে যেভাবে মেসির কোমর জড়িয়ে ওই যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে ছিলেন, সেই বিষয়টি কলকাতার যে ঐতিহ্য সেটাকে কালিমালিপ্ত করেছে, এটা তিনি স্পষ্ট তার পর্যবেক্ষণে জানিয়েছেন। এবং এটাও তিনি জানিয়েছেন মেসি তিনি একজন তারকা, সেই তারকা নিশ্চয়ই কোনো ছোটবেলার বা ছেলেবেলার বন্ধু ছিলেন না এক্ষেত্রে অরূপ বিশ্বাস। কাজেই এ বিষয় নিয়ে যে ঘটনা ঘটেছে, পুরো বিষয়টার বিশৃঙ্খলাটার একটা স্বাধীন তদন্ত শুরু করতে বিধাননগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তৎকালীন রাজ্য সরকার একটি সিট তৈরি করে বিষয়টি এগিয়েছিল, সেই সিটের ওপর কোনো ভরসা কলকাতা হাইকোর্ট রাখছে না। নতুন স্বাধীন তদন্ত যেটা পুলিশ কমিশনার সিট মনে করবেন, সে বিষয়ে পরে 4 অগস্টের মধ্যে একটি রিপোর্ট দেবেন। হাইকোর্টের শর্ত দেওয়া হয়েছে, হাইকোর্ট অনুমতি ছাড়া দেশের বাইরে বেরোতে পারবেন না। এক্ষেত্রে অরূপ বিশ্বাস তার পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে। 48 ঘন্টা আগে তাকে নোটিশ দিলে সেই নোটিশে সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করতে হবে, কারণ দুবার বিধাননগর পুলিশের নোটিশ পাওয়ার পরও তদন্তে কোনো রকম সহযোগিতা ইচ্ছেটুকুও দেখাননি অরূপ বিশ্বাস। কাজে এই শর্তগুলি মেরে দিয়ে কলকাতা হাইকোর্ট আর স্পষ্ট করে জানিয়ে দিল। ওকে, কি বলছেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, শুনবো। এটা আমাদের পশ্চিমবঙ্গের খুব লজ্জাজনক একটা অধ্যায় গেছে, যেখানে লিওনেল মেসির মতন একটা বিশ্ববন্দিত প্লেয়ার, তারকে নিয়ে যেরকম ভাবে একটা পুরো একটা টোটালি মেসি অ্যাফেয়ার ইট ওয়াজ। তো সেটা সেই জায়গায় পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষেরও নাম খারাপ করেছে। আমাদের পশ্চিমবঙ্গে আমরা বলি যে সব খেলা সেরা, বাঙালি তুমি ফুটবল, আর সেই ফুটবল খেলা নিয়ে এরকম আমাদের অপমানিত হতে হলো। এবং তার জন্য যে তৎকালীন রাজ্য সরকার, সে ক্রীড়া দপ্তর, তার সাথে সাথে তাদের পুলিশের যারা দায়িত্বে ছিলেন, পুলিশ মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন, সে মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, প্রত্যেকেই এর জন্য তাদের দায়িত্ব নিতে হবে। অরূপ বিশ্বাস কোনো কর্মই করেনি, শুধু কাণ্ডই করেছে। আমি কর্ম করলে তো সেইগুলো দেখবেন। আমি ক্রীড়া দপ্তরে আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে লাস্ট 1 বছর ধরে বলে না ফিট ইন্ডিয়া হয়েছে, না খেলো ইন্ডিয়ার কিছু হয়েছে, না আমাদের ছেলে মেয়েদেরকে কোনো চাকরি দিয়েছে, যারা স্পোর্টসে আছে তাদের বিভিন্নভাবে সাপোর্ট দিতে হয়, যারা আগামী দিনে যারা স্পোর্টসে এনকারেজমেন্ট, কিছুই করেনি। তো তাহলে কোনো কর্ম করলে তবে তো সেই আপনি কী করবেন, কোনো কিছু মানে কারোর কোনো সব ক্লুলেস হয়ে আছে। তো এখন বলে উঠতে পারছেন না কী কাজ ছিল। তবে বলতেন উনি টলিউডে ঘুরে বেড়াতেন, আর মেসি আসলে মেসিরও কোমর ধরে হাঁটতো। এবার আর কাদের কাদের কী করেছে আমি সে বসে যাচ্ছি না।